আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সকলকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা থাম্বনেইল দেখে কিন্তু আইডিয়া করতে পেরেছি আমরা কিসের জন্য আজকে আমরা ভিডিওটা দেখছি। তো আজকে আমরা ইংলিশ গ্রামারের খুবই একটা বেসিক অর্থাৎ পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। ইংলিশ গ্রামারের একটা বেসিক বিষয়, কিন্তু এটা ইংলিশের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এটা ছাড়া আমরা ইংলিশ গ্রামার কিন্তু কল্পনাই করা যায় না। তো আজকে আমি বলতে পারি যারা আমার এই পার্টস অফ স্পিচটা দেখবে, আজকে আমি ইনশাল্লাহ বেসিকভাবেই শিখিয়ে দিব। যারা ভালো করে দেখবে আমি এটা বলতে পারি যে তাদের কাছে এই পার্টস অফ স্পিচটা কিন্তু পানি পানি হয়ে যাবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে, এটা আমি বলতে পারি। তো আমরা এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এখানে দেখো পার্টস অফ স্পিচ, যেহেতু পার্টস অফ স্পিচ এসেছে মূল কথাটায় আমরা যেহেতু পার্টস অফ স্পিচ শিখবো, প্রথমে এসেছে পার্টস অফ স্পিচ। তো আমাদের মাথায় রাখতে হবে পার্টস অফ স্পিচ অর্থ কী, এটা আমাদের জানতে হবে। তো পার্টস শব্দের অর্থ কি? অংশ, ঠিক আছে। পার্টস শব্দের অর্থ হলো অংশ, অফ স্পিচ স্পিচ মানে হলো বাক্যাংশ আর কি, বাক্য। স্পিচ মানে কি? বাক্য। তো এখানে দাঁড়াচ্ছে পার্টস অফ স্পিচ, ঠিক আছে, বাক্যের অংশ। কি বলছে? বাক্যের অংশ। পার্টস অফ স্পিচ মানে কি? পার্টস মানে হলো অংশ, স্পিচ মানে হলো বাক্য। তো কি দাঁড়াচ্ছে? বাক্যের অংশ। তো আমরা এখন পার্টস অফ স্পিচ কি সেটা বুঝলাম। তো আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে বা আমাদের যেটা জানতে হবে যে পার্টস অফ স্পিচ কাকে বলে, তো আমরা খুবই সহজভাবে শিখবো, এত পেঁচায় শেখার কোনো প্রয়োজন নেই। তো দেখি আমরা কিভাবে শিখবো এটা। সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। দেখো কি বলা হয়েছে এখানে, কি লিখেছে আমি, সেন্টেন্সের অন্তর্গত। অন্তর্গত বলতে বোঝাচ্ছে যে সেন্টেন্সে থাকে এমন শব্দ বা ওয়ার্ড। আমরা জানি যে ওয়ার্ডের বাংলায় হলো শব্দ। তো সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তাহলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পার্টস অফ স্পিচ কাকে বলে, উত্তর দিব সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। তো আমরা যদি আরেকটু আমাদের ভাষায় বলি বা আরও সহজভাবে যদি পার্টস অফ স্পিচটা শিখতে চাই, সেটা হলো বাক্যে ব্যবহৃত, অর্থাৎ আমরা যে বাক্যগুলো ব্যবহার করি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই আলাদা আলাদা এক একটি পার্টস অফ স্পিচ। উদাহরণস্বরূপ দেখো, আমরা বলতে পারি যে আমি স্কুলে যাই, এখানে আমি একটা শব্দ, স্কুল একটা শব্দ, যাই একটা শব্দ, তাহলে এখানে তিনটা শব্দ হচ্ছে। তো আমি স্কুলে যাই, এখানে তিনটা শব্দই কিন্তু আলাদা আলাদা এক একটা পার্টস অফ স্পিচ, অর্থাৎ একটি বাক্যে যতগুলো শব্দ বা ওয়ার্ড থাকবে সবগুলোই এক একটা পার্টস অফ স্পিচ। তো একটু ভালো করে শেখার জন্য এটা মুখস্থ করে ফেললে আমি বেটার মনে করতে পারবো। আর যারা তোমরা বুঝতে পেরেছো, তোমাদের জন্য একবার বললেই হলো। কিন্তু যেহেতু তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, এভাবে বললে কিন্তু বেটার হবে যে সেন্টেন্সের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকে পার্টস অফ স্পিচ বলে। আশা করি পার্টস অফ স্পিচ সম্পর্কে আর কোনো ধারণা নেই। তো আমরা এখন চলে যাব যে পার্টস অফ স্পিচের প্রকার। তো পার্টস অফ স্পিচ কত প্রকার এটা আমাদের অবশ্যই জানতে হবে। পার্টস অফ স্পিচ মোট হলো 8 প্রকার, ঠিক আছে। পার্টস অফ স্পিচ প্রধানত হলো 8 প্রকার। আমরা 8 প্রকার নিয়ে আজকে আলোচনা করব। তারপরেও 8 প্রকারের পরে আমরা যে নাউন নিয়ে আরও বিস্তারিত থাকবে, প্রনাউন নিয়ে বিস্তারিত থাকবে, অ্যাডজেক্টিভ নিয়ে থাকবে, ভার্ব নিয়ে থাকবে, ওইগুলো ক্লাসে আমরা পরে যাব। তো আজকে যেহেতু আমরা বেসিক থেকে শুরু করছি, আজকে আমরা পার্টস অফ স্পিচ 8 প্রকার সম্পর্কে ভালো করে বেসিকটা ধারণা নিব। তো আমরা প্রথমেই দেখি এখানে 8টা প্রকার রয়েছে, আমরা 8টা প্রকার দেখে নেই। 1 নম্বরে রয়েছে নাউন, 2 নম্বরে রয়েছে প্রনাউন, 3 নম্বরে রয়েছে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে রয়েছে ভার্ব, 5 নম্বরে রয়েছে অ্যাডভার্ব, 6 নম্বরে রয়েছে প্রিপজিশন, 7 নম্বরে রয়েছে কনজাংশন, 8 নম্বরে রয়েছে ইন্টারজেকশন। তো অনেকে হয়তো একটা জিনিস ভুল করে থাকে, সেই বিষয়টা হলো যে যখন তোমরা এগুলো শিখো, মুখস্থ করার পর একবারও লেখে প্র্যাকটিস করো না। লেখে প্র্যাকটিস না করার জন্য কিন্তু অনেক সময় অনেক বানান কিন্তু ভুল হয়। সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তোমরা যদি যখন এটা শিখবে, শেখার সাথে সাথে এই নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সিলেবল করে করে যদি শিখে ফেলো, আশা করি এগুলো তোমাদের কিন্তু আজীবন মুখস্থ থাকবে, ঠিক আছে। আর কখনোই বানান ভুল হবে না। আমি তোমাদেরকে একটা শুধু বোঝাচ্ছি, দেখো। যেমন দেখো এখানে যদি আমরা একটু প্রিপজিশনটা কিভাবে তোমরা বানানটা শিখবা, অনেকে হয়তো বানানটাও পারো না। প্রথমে দেখবা প্রিপজিশন, এখানে 4টা সিলেবল হচ্ছে। প্রথমে হচ্ছে দেখো প্রিপজিশন। তো আমরা এইভাবে মুখস্থ করবো, প্রথমে প্রি, তারপরে পো, SIC, প্রিপজিটিআইওএন, শন, প্রিপজিশন। আশা করি এগুলো তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। নাউন, প্রনাউনগুলো নিয়ে 8 প্রকার নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, ইনশাল্লাহ বেসিক থেকে থাকবে।
তো দেখো আমরা যে পার্টস অফ স্পিচে 8টি প্রকার রয়েছে, তো 8টি প্রকারের মধ্যে সর্বপ্রথম যে প্রকারটি রয়েছে সেটি হলো নাউন। ঠিক আছে, নাউন। নাউন কোনো কিছুর নামকেই নাউন বলে। সহজভাবে শিখো, এত জটিলভাবে কোনো কিছু শেখার আমি মনে করি না দরকার রয়েছে তোমাদের বা প্রয়োজন আছে। বই অনেকভাবে লেখা থাকে, অনেক কিছু লেখা থাকে, তো সব থেকে সহজভাবে বুঝো। আমি যেভাবে বুঝছি বোঝার চেষ্টা করো। নাউন কাকে বলে? তুমি এক কথায় বলবা যে কোনো কিছুর নামকেই নাউন বলে। কোনো কিছুর নামকেই কি বলে? নাউন বলে। ঠিক আছে, এত পেঁচানোর কোনো প্রয়োজন নেই, সহজভাবে শিখবা, মজার সাথে শিখবা। তো কোনো কিছুর নামকে নাউন বলে। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, এটা আমি এখানে লিখেছি কোনো কিছুর নামকে নাউন বলে। অর্থাৎ আরেকটা জিনিস তোমরা জেনে রাখো, আমরা যার কোনো একটা নাম দিতে পারি সেটাই কিন্তু নাউন। যেমন আমার হাতে যেটা একটা কলম দেখতে পাচ্ছ, এটা একটা কলম, এটা একটা খাতা। ঠিক আছে, যেটার মাধ্যমে ভিডিও করছে একটা ক্যামেরা, এবং আমার একটা টেবিল রয়েছে। অর্থাৎ আমি চোখে যা দেখতে পাই সব কিছুই নাউন। মূল কথা দাঁড়াচ্ছে কি, কোনো কিছুর নামকেই নাউন বলে। তো আমরা কয়েকটা উদাহরণ দেখি, 2টা উদাহরণ দেখলে আমাদের আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে কি লেখা আছে, দি কাউ গিভস আস মিল্ক। দি কাউ গিভস আস মিল্ক। তো এখানে দেখো গরু আমাদেরকে দুধ দেয়। দি কাউ গিভস আস মিল্ক। ঠিক আছে, গরু আমাদেরকে কি দেয়? দুধ দেয়। তারপরে দেখো আমরা আশা করছি যে তোমরা কিন্তু অলরেডি এটা কোনটা এখানে নাউন হবে তোমরা বুঝতে পারছো। তারপরে এটা দেখি, হারুন ইজ এ গুড বয়। হারুন ইজ এ গুড বয়। তো আমি আশা করি তোমরা যারা ইতিমধ্যে বুঝে পেরেছো এই সেন্টেন্সটা দেখে বা বাক্যটা থেকে, তারা অলরেডি কমেন্টে লিখে ফেলেছো যে এখানে কোনটা নাউন হবে। ঠিক আছে, তো আমি দাগিয়ে দিচ্ছি। দেখো, দা কাউ গিভস আস মিল্ক, এখানে কাউ মানে কি দাঁড়াচ্ছে? গরু দাঁড়াচ্ছে, তাহলে এটা একটা নাউন হচ্ছে। ঠিক আছে, আমরা আগেই পড়েছি যে এই সেন্টেন্স আমরা দেখলাম যে এটা কিভাবে নাউন হয়েছে। যেহেতু একটা গরুর নাম এখানে দেওয়া আছে, দি কাউ গিভস আস মিল্ক, গরু আমাদেরকে দুধ দেয়, তো যেহেতু এটা গরু, এটা কিন্তু একটা নাউন হবে। তারপরে দেখো এখানে হারুন ইজ এ গুড বয়, হারুন একজন ভালো ছেলে। ঠিক আছে, হারুন একজন ভালো ছেলে। তো এখানে দেখো, এখানে হারুন ইজ এ গুড বয়, এখানে হারুন নামটাই কিন্তু একটা তোমার নাউন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ আমি আবারও বলছি, তোমরা যদি কোনো জায়গায় না বুঝে থাকো কমেন্টে জানাতে পারো। মূল কথা হলো কোনো কিছুর নামকে নাউন বলে, সেটা ইংলিশে থাক, বাংলায় থাক, আরবিতে থাক, তোমার যে জায়গায় কোনো একটা নাম লেখা থাকবে সেটাকে আমরা চোখ বুঝে বলতে পারি যেটা নাউন। আশা করি নাউন নেওয়ার কোনো প্রশ্ন থাকবে না, আমরা নাউন শেষ করে ফেলেছি। ঠিক আছে, তো তারপরে চলে যাচ্ছে আমরা প্রনাউনে। তো প্রনাউনটা নিয়ে অনেকে অনেক মানে চিন্তা ভাবনা করো যে আসলে প্রনাউনটা কিভাবে কি, আসলে বুঝতেছি না। প্রনাউনটা একবার শিখলাম, এখানে আরেকবার বলছে। আসলে প্রনাউনটা খুবই একটা সহজ বিষয়। প্রনাউন আমরা আগে দেখি, এখানে যে ওয়ার্ড কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয়, আমি কিন্তু কি বললাম ভালো করে বুঝো। নাউনের পরিবর্তে আমরা একটু আগে পড়েছি, নাউন মানে নাম, কোনো কিছুর নামকে নাউন বলে। যেমন রয়েছে কাউ, হারুন, বিভিন্ন নাম, ঢাকা, বরিশাল, বাংলাদেশ, পৃথিবী, সব কিছু কিন্তু একটা নাম। ঠিক আছে, তো কি বলেছে, নাউনের পরিবর্তে যে সকল শব্দ বা ব্যবহৃত হয় তাকেই প্রনাউন বলে। অর্থাৎ মনে করো যে আমরা এখানে উদাহরণটি দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো। দেখো দেখো দেওয়া আছে, হি রিডস ইন ক্লাস 6, সে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। হি রিডস ইন ক্লাস 6। তো দেখো এখানে এখানে কিন্তু কারোর নাম বলা হয়নি যে হারুন 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। এখানে বলা আছে হি রিডস ইন ক্লাস 6। হি মানে কিন্তু সে, তো সেটা কার পরিবর্তে বসছে? দেখো সেটা কিন্তু অবশ্যই নাউনের পরিবর্তে বসে। সেটা এই যে হিটা এখানে আছে, এটা সবসময় কি নাউনের পরিবর্তে বসে। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে এখানে হি আছে, এটা নাউনের পরিবর্তে বসেছে। তো আমরা আরেকটা উদাহরণ দেখি, শি রিডস ইন ক্লাস 10, সে 10ম শ্রেণীতে পড়ে। এখানে যে শি রয়েছে দেখো, এই শিটাও কিন্তু নাউনের পরিবর্তে বসেছে। অর্থাৎ নাউনের পরিবর্তে যেটাই বসবে সেটাই কিন্তু হবে একটা তোমার প্রনাউন। যেমন শি রয়েছে, ইউ রয়েছে, মি রয়েছে, আই রয়েছে। ঠিক আছে না, ইউরো রয়েছে, এগুলো সব কিছু কিন্তু প্রনাউনের কাতারে পড়ে। তো আরেকটা জিনিস তোমাদেরকে বুঝিয়ে রাখি, হয়তো অনেকে এটা হয়তো তোমরা জানো না, যে হি যে রয়েছে, এই হিটা সবসময় ব্যবহার হবে ছেলেদের ক্ষেত্রে। ঠিক আছে, ছেলের ক্ষেত্রে হবে হি, এবং মেয়ের ক্ষেত্রে সবসময় হবে শি। এই জিনিসটা ভালো করে বুঝো। দেখো অর্থের কিন্তু তেমন একটা অর্থের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন এখানে আছে হি রিডস ইন ক্লাস 6, সে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। এখানে আবার রয়েছে শি রিডস ইন ক্লাস 10, সে 10ম শ্রেণীতে পড়ে। অর্থাৎ এখানে কিন্তু কোনো অর্থের পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, কিন্তু যখন আমরা শি দেখবো আমাদের ধরে নিতে হবে সেটা মেয়ের ক্ষেত্রে বলা হচ্ছে, এবং যখন আমরা হি দেখব তখন সেটা ছেলের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আশা করি যে প্রনাউন নিয়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। তারপরে বলে দিচ্ছি,
তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাতে পারো, ইনশাল্লাহ পরবর্তী সময়ে এটা নিয়ে দেখব। আর আমার এই আজকে যে বেসিক ক্লাসটা হচ্ছে পার্টস অফ স্পিচের 8টি প্রকার নিয়ে। এগুলো যে 8টি প্রকার, সেই 8টি প্রকার যেমন নাউন প্রনাউন নিয়ে আবার বিস্তারিত আলোচনা ক্লাস থাকবে এর পরবর্তী স্টেপে, ধাপে ধাপে। তো তোমাদের অবশ্যই কিন্তু প্রত্যেকটি ধাপ দেখতে হবে। তো আজকের ক্লাসটি আমি আগেই বলেছিলাম, যারা ভালো করে আজকের ক্লাসটি দেখবে এবং আমার এই ক্লাসটা অনুযায়ী সে একটু প্রিপারেশন নেবে, তার কাছে পার্টস অফ স্পিচ একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো তারপরে দেখি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা দেখো খুবই একটা সহজ বিষয়, ভালো করলে বুঝতে পারলেই কিন্তু সহজ। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের দুষ গুণ সংখ্যা পরিমাণ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে, অ্যাডজেক্টিভ বলে। ঠিক আছে, দেখো এখানে কি বলা আছে, যে ওয়ার্ড মানে আমরা আগে জেনেছি ওয়ার্ড মানে কিন্তু শব্দ। যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউন, তোমার মাথায় সবসময় রাখতে হবে যে অ্যাডজেক্টিভের কাজ কি। অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রনাউনের দুষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়। এখন তোমরা বলতে পারো, আমি সহজভাবে বলি, মূল কথা হলো কোনো নামের কিন্তু যে দুষ্গুণ সংখ্যা পরিমাণ রয়েছে সেগুলো বোঝায়। এখন আমি প্রনাউন কেন বললাম, যেমন সি রয়েছে, হি রয়েছে, ঠিক আছে না, সেটা তো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। আর আমরা যখন নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় সি হি, আমরা তো এগুলোকে নাউন হিসেবেই ধরে রাখি আমরা, ঠিক আছে। তো এখানে কি বলা হচ্ছে যে 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 ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের, অর্থাৎ নাউন বা প্রনাউনের, নাউন আর প্রনাউন তো বুঝতে পেরেছ, দুষ্গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝাবে। অর্থাৎ একটা নাউন সম্পর্কে, কোনো কিছু সম্পর্কে ভালো কিছু বলবে যেহেতু নাউন একটা নাম, বা কোনো কিছু সম্পর্কে খারাপ কিছু বলবে, কোনো একটা কিছু সম্পর্কে পরিমাপ বলবে, কোনো একটা কিছু সম্পর্কে সংখ্যা বলবে, সব কিছু কিন্তু অ্যাডজেক্টিভের ভিতরে পড়ে। ঠিক আছে, আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এগুলো এত বোঝানোর কিছু নেই, আমি যেভাবে বোঝাচ্ছি খুবই টেকনিকভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমাদের আর কোনো সময় এটা নিয়ে প্রিপারেশান নিতে না হয় সামনের দিকে। অনেকে একটা কাজ করো যে একটা ক্লাস দেখছো, দেখার পর আরও 1 বছর পর তোমরা ভুলে যাও, আবার দেখতে হয়। তার কারণ হলো তোমরা ভালো করে এগুলো কিন্তু আয়ত্ত করো না বা শিখো না, যে কারণে কিন্তু তোমরা বারবার এগুলো ভুলে যাচ্ছ। তো আমরা দেখি যে অ্যাডজেক্টিভ কি বুঝতে পেরেছো। তো অ্যাডজেক্টিভের 2টা উদাহরণ আমরা এখন দেখবো, আরো সহজ লাগবে। দেখো, ইভা ইজ এ গুড গার্ল। ইভা ইজ এ গুড গার্ল, ইভা একজন ভালো বালিকা। ঠিক আছে, ইভা একজন ভালো বালিকা বা একজন ভালো মেয়ে। তো এখানে দেখো, ইভা ইজ এ গুড গার্ল, এখানে ইভা একজন ভালো বালিকা। এখানে তোমরা অলরেডি হয়তো আন্দাজ করে ফেলেছো, এখানে যে গুড রয়েছে এই গুডটা দেখো কে ভালো। আমরা যদি একটু প্রশ্ন করি, ইভা ইজ এ গুড গার্ল, ইভা একজন ভালো মেয়ে, এখানে যদি আমরা প্রশ্ন করি যে কে ভালো মেয়ে, তাহলে কিন্তু দাঁড়াচ্ছে ইভা। তো ইভাটা কিন্তু একটা নাউন, যেহেতু একটা নাম, তাহলে দেখো গুড গার্ল, তাহলে কি ইভাকে মানে অ্যাডজেক্টিভের কাজই হলো যে নাউন বা প্রনাউনের দুষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়। তো ইভার একটা গুণ প্রকাশ পেয়েছে গুডের মাধ্যমে, তারপর আমরা এটাকে বলতে পারি কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা কিন্তু এই অ্যাডজেক্টিভ বলতে পারি এই গুডকে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। দে হ্যাভ মাচ মানি, দে হ্যাভ মাচ মানি, তাদের প্রচুর টাকা রয়েছে। মাছ শব্দের অর্থ কি হচ্ছে, মাছ মানে হলো প্রচুর। দে হ্যাভ মাচ মানি, আমি আশা করছি যে তোমরা অলরেডি এটা বুঝতে পেরেছ এখানে কোন জায়গায় অ্যাডজেক্টিভ, কোন শব্দটা এখানে বা ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। যেহেতু দে হ্যাভ মাচ মানি, দে মানে তারা, তারা মানে কিন্তু একটা প্রনাউন, এখানে নাউনের পরিবর্তে দে বসেছে, অর্থাৎ এখানে দে হলো একটা প্রনাউন। তো দে হ্যাভ মাচ মানি। তো দেখো আমি আগে বলেছি যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের দুষ গুণ, তো এখানে দে তাদের মানে এটা একটা প্রনাউনের কিন্তু একটা গুণ বোঝাচ্ছে, মাছ, মাছ মানি। তো মানি মানে তো আমরা জানি টাকা, তো মাছ এখানে মাছের মাধ্যমে কিন্তু একটা গুণ প্রকাশ করছে, তো এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ হবে। এই মাছ কিন্তু একটা অ্যাডজেক্টিভ হবে, আশা করি বুঝতে পারছো। দে হ্যাভ মাছ মানি। তো আমরা আর একটু রিকল করি, দেখো পুনরায়, ইভা ইজ এ গুড গার্ল, ইভা একজন ভালো মেয়ে। তো যেমন ইভা, এখানে ইভাটা হলো নাউন, তো নাউন প্রনাউনের দুষ্গুণ যেহেতু বলছে, তো ইবার দুষ এখানে গুণ বলছে, তাই এটা অ্যাডজেক্টিভ। এবং অন্যদিকে দে হ্যাভ মাছ মানি, এখানে দে হ্যাভ মাছ যে রয়েছে প্রচুর, তো এটা দে মানে তারা, তাদের প্রচুর টাকা রয়েছে। তো এখানে মাছের মাধ্যমে কিন্তু দে তাদের কিন্তু একটা গুণ বোঝাচ্ছে, ঠিক আছে, সেটাই কিন্তু আমি বলতে চাচ্ছি। আশা করি তোমাদের অ্যাডজেক্টিভ নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো এমনই যদি উদাহরণস্বরূপ যদি আমরা বলি, দেখো আমরা কিন্তু উদাহরণস্বরূপ আরো বলতে পারি, আমরা কিন্তু উদাহরণস্বরূপ আরো অনেক কিছু বলতে পারি। দেখো দে হ্যাভ ইজ এ গুড গার্ল,
দে হ্যাভ মাচ মানি, অর্থাৎ এখানে আমরা কিন্তু একটা গুণ প্রকাশ করছি। তো এখানে যদি গুণের জায়গায় হতে পারে এখানে ইবা ইজ এ ব্যাড গার্ল, তো ব্যাড যদি আমরা এখানে লিখি, ব্যাড মানে খারাপ, তো ইবা একজন খারাপ মেয়ে বা ভালো না, ঠিক আছে। তো এখানে দেখো, তো এখানে কিন্তু ব্যাডও কিন্তু একটা অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ এখানে আগে দেখো আমরা শুধু এখানে দুষ দিয়ে কিন্তু দুইটা উদাহরণ দেখেছি। তো অলরেডি কিন্তু আমি যে ব্যাড নিয়ে অর্থাৎ দুষ নিয়ে দুঃখিত গুণ নিয়ে বলেছি, তো দুষ নিয়েও কিন্তু অলরেডি আমরা একটা বলেছি যে ইবা ইজ এ গুড গার্ল, বা অন্য কোনো নাম দিয়ে তুমি বলতে পারো যে রফিক ইজ এ ব্যাড বয়, রফিক একজন খারাপ ছেলে, খারাপ বালক, যেটাই বলো না কেন। তো আমরা বুঝতে হবে যে একটা সেন্টেন্সের মধ্যে কোন বিষয়টা দাঁড়াচ্ছে, কাকে নির্দেশ করছে, এগুলো আমাদের বুঝতে হবে। আশা করি আমি যেভাবে বুঝিয়েছি তোমরা যদি বুঝে থাকো অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ নিয়ে আর কোনো তোমাদের প্রবলেম হবে না। তো তারপরে আমরা চলে যাব ভার্বে। ভার্ব অনেক একটা সহজ বিষয় কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ভার্ব ছাড়া কখনোই একটা সেন্টেন্স কিন্তু কমপ্লিট হতে পারে না, একটা বাক্য কখনোই ভার্ব ছাড়া কমপ্লিট হতে পারে না। তো দেখো 4 নম্বরে আমরা রয়েছি, আমরা একটু পড়ি এখানে কি লেখা আছে। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। কি বলছে? যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। তো সহজ ভাষায় আমি তোমাদেরকে যদি একটু বলি, যে শব্দের মাধ্যমে বা যে ওয়ার্ড মানেই শব্দ, তোমরা জানো, যে ওয়ার্ড বা শব্দের মাধ্যমে কোনো কাজ করা হচ্ছে বা হওয়া বোঝাবে তাকে আমরা ভার্ব বলতে পারি, ঠিক আছে। মনে করো যে বালকরা মাঠে খেলে, তো খেলাটা কিন্তু একটা কাজ, ঠিক আছে। খেলাটা যদি একটা কাজ হয়ে থাকে তাহলে আমরা এই যে প্লে রয়েছে সেই প্লেটাকে কিন্তু আমরা বলতে পারি যে একটা ভার্ব, অর্থাৎ কোনো কাজ করা বা হওয়াকেই ভার্ব বলে। সহজ হিসাব, পেঁচাপিচির কোনো প্রয়োজন নেই, তোমরা গভীরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই, সহজভাবে শিখো। ভার্ব কাকে বলে তুমি শুধু এতটুকু বললেই হবে যে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। তো আমরা যদি একটু উদাহরণ দেখি, এখানে 2টা উদাহরণ আমরা দিয়ে রেখেছি, তো 2টা উদাহরণে আমরা দেখে ফেলি। এখানে দেওয়া আছে কি দেখো, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, তারা কি খেলে? ক্রিকেট খেলে। তো এখানে যদি আমরা দেখি, প্লে মানে খেলা করা, তারা ক্রিকেট খেলে, খেলা কিন্তু একটা কাজ, প্লে মানে একটা কাজ, ঠিক আছে, খেলা মানে একটা কাজ। তাহলে কি আমরা বলতে পারি, এখানে যদি আমাদের প্রশ্ন করা হয় দে প্লে ক্রিকেট, এখানে ভার্ব কোনটা? উত্তর কিন্তু হবে এই যে প্লেটা হবে কিন্তু ভার্ব। তারপরে দেখি শি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। তো এখানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এখানে কোনটা ভার্ব হবে, উত্তরটা কিন্তু হবে রাইটস হবে, ঠিক আছে। সে রাইটস লেটার, এখানে কিন্তু রাইটস এর লেখাটা রয়েছে, যেহেতু লেখাটা কিন্তু একটা কাজ। তো আমি একটু আগে একটা জিনিস তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে এই যে দেখো এখানে শিটা রয়েছে, এই শিটা কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে বসেছে, অর্থাৎ আমাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে যদি হি থাকতো তাহলে আমরা এই সেন্টেন্সটা পড়ার পর বুঝে নিতাম যে এটা একজন ছেলের কথা বলা হচ্ছে। যেহেতু এখানে শি লেখা আছে তাহলে আমাদের মাথায় রাখতে হবে এখানে কিন্তু একটা মেয়ের কথা বলা হচ্ছে। অর্থটা ঠিকই দাঁড়াচ্ছে শি রাইটস এ লেটার, অর্থটা ঠিকই দাঁড়াচ্ছে যে সে একটি চিঠি লেখে। কিন্তু যখন আমরা ইংলিশে এটা দেখতে পাবো তখন আমাদেরকে বুঝতে হবে যে হি আছে না শি আছে। যেহেতু এটা শি আছে আমাদেরকে মেয়ে ধরে নিতে হবে, আর যদি এটা হি থাকতো তাহলে আমরা ছেলে ধরে নিতাম। আশা করি যে ভার্ব নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না, একদম আশা করি যে পানি হয়ে গিয়েছে। যেহেতু আজকে আমার টাইটেলের নামে বা তোমরা যে থাম্বনেলটা দেখেছো আমার ভিডিওর থাম্বনেলটাই কিন্তু আজকে যে পানি করে দেবো, আমি আগেই বলেছি, ঠিক আছে, পার্টস অফ স্পিচ একদম পানি। তারপরে আমরা দেখি 1 নাম্বার রয়েছে অ্যাডভার্বটা নিয়ে তোমাদেরকে একটু ভালো করে বোঝাতে হবে, এটা অনেকেই তোমরা ভালো করে বুঝতে পারো না, অ্যাডভার্বটা একটা তোমাদের কাছে জটিল মনে হয়। আর বইয়ে আমি যতদূর জানি যে বইয়ে তোমাদের অ্যাডভার্ব সম্পর্কে যেভাবে লেখা থাকে এটা পড়ার পরে তো একজন যারা বুঝে না বা নতুন করে শিখতে চাচ্ছে তারা একদম তো গুলমাল করে দেয় মাঝখানে, মানে একদম প্যাচ করে দেয়, এটা কি বুঝতে পারে না। তো আমি এমন সহজভাবে তোমাদেরকে এই অ্যাডভার্বটা শিখাবো, এটা একটু বুঝতে কঠিন হয় অনেক স্টুডেন্টেরই, আমি যতদূর জানি। তো ইনশাল্লাহ এটা আমি অনেক ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করো, মনোযোগ দিয়ে দেখতে হবে। দেখো এখানে কি লেখা আছে যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউন ব্যতীত, প্রথমে এতটুকু বুঝো যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউন ব্যতীত, অর্থাৎ নাউন তো আমরা জানি নাম, প্রনাউন মানে নাউনের পরিবর্তে যেটা বসে, একটু আগে যেটা বলেছি। তো যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পরিবর্তে বসে, ঠিক আছে, দুঃখিত, নাউন বা প্রনাউন ব্যতীত শব্দের অর্থ কি দাঁড়াচ্ছে? ব্যতীত মানে ছাড়া, নাউন বা প্রনাউন ছাড়া আর কি, ভার্ব অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। তো মডিফাই কি? মডিফাই শব্দের অর্থ হলো নির্দেশ। তো আমরা মডিফাইটা অনেকে জানি না যে মডিফাই শব্দের অর্থ কি? নির্দেশ করা, ঠিক আছে। তো আমরা বলি, দেখো কি বলা আছে, নাউন বা প্রনাউন ব্যতীত হতে হবে, নাউন বা প্রনাউন ছাড়া ভার্ব,
এই যে আমরা ভার্ব পড়েছি, ভার্ব, অ্যাডজেক্টিভ আমরা 3 নম্বরে পড়েছিলাম অ্যাডজেক্টিভ, বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে বা নির্দেশ করে। অর্থাৎ মডিফাইয়ের মাধ্যমে মূলত বোঝাতে চাচ্ছে যে কিভাবে কাজটা হচ্ছে, কেমন হচ্ছে, কি করে হচ্ছে, কোথায় হচ্ছে, এগুলোই কিন্তু হচ্ছে অ্যাডভার্বের মূল লক্ষ্য। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আগেই বলেছি নাউন বা প্রনাউন ব্যতীত এই জিনিসটা কিন্তু তোমরা অনেকে প্যাচ লাগাও, আমি অনেক স্টুডেন্টকে দেখেছি এইগুলো নিয়ে কিন্তু প্যাচ লাগাও। তোমরা মাথায় রাখতে হবে সবসময় অ্যাডভার্ব যাদেরকে মডিফাই করতে পারে বা যাদেরকে নির্দেশ করতে পারে সেটা হবে কিন্তু ভার্বকে করতে পারবে, অ্যাডজেক্টিভকে করতে পারবে, এবং অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকেও কিন্তু মডিফাই করতে পারবে বা নির্দেশ করতে পারবে। তো আমরা একটু উদাহরণগুলো দেখলে আমাদের ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে, এখানে আর কিছু বোঝার নেই। ভালো করে আমি আবারও বলছি, তোমরা অ্যাডভার্বের তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে অ্যাডভার্ব কাকে বলে, এটা কিন্তু অনেকেই বলতে পারো না। আমি সহজভাবে বলছি, আবারও আমার ভাষায় আমি তোমাদেরকে বোঝাই, যে ওয়ার্ড বা শব্দ কোনো নাউন বা প্রনাউন ব্যতীত, মানে যে ওয়ার্ড বা শব্দ প্রনাউনটা নাউন প্রনাউন দুঃখিত, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউন ব্যতীত, মানে নাউন বা প্রনাউন ছাড়া যে ওয়ার্ড মানে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। মডিফাই শব্দের অর্থই হলো নির্দেশ করা, আর নির্দেশ করা অর্থই হলো কিভাবে করছে, কখন করছে, ঠিক আছে? এগুলো কিন্তু মডিফাইয়ের মাধ্যমে বিশেষণ করা এগুলো। তো অ্যাডভার্ব তাকে কিন্তু অ্যাডভার্ব বলে। আশা করি বুঝতে পারছো। আমি আসলে এর থেকে আর কিভাবে তোমাদেরকে ভালো করে বুঝাবো আমি আসলে বুঝতে পারতেছি না। আমি আবারও বলছি, যারা না বুঝতে পারছো আমি আরও একবার রিপিট করছি, যে ওয়ার্ড নাউন বা প্রনাউন ব্যতীত, অর্থাৎ ওয়ার্ড মানে তো শব্দ জানো, যে শব্দটা নাউন বা প্রনাউন ছাড়া, নাউন বা প্রনাউনকে কখনোই এইটা সাথে যুক্ত হবে না, কিন্তু যখন এই শব্দটা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বের সামনে থাকবে তখন কিন্তু তাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। আশা করি এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন উদাহরণগুলো দেখব, আশা করি আরও সহজ হয়ে যাবে তোমাদের। যদি তারপরে অ্যাডভার্বটা নিয়ে যদি কোনো প্রবলেম থেকে তাকে কমেন্টে দিতে পারো, ইনশাল্লাহ তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমার যতটুকু মানে সাধ্য ছিল সম্পূর্ণ বা পুরাপুরিটা দিয়ে কিন্তু তোমাদেরকে অ্যাডভার্বের এই কথাটা বোঝানোর চেষ্টা করেছি, মানে অ্যাডভার্ব কাকে বলে। তো অ্যাডভার্বের আমরা এখন উদাহরণ দেখব। যেমন এখানে রয়েছে হি ইজ ভেরি টল, হি ইজ ভেরি টল। এখানে দেখো একটা জিনিস, হি ইজ ভেরি টল, দেখো সে খুবই লম্বা। হি ইজ ভেরি টল কি অর্থ দাঁড়াচ্ছে দেখো, সে কিন্তু খুবই লম্বা। তার মানে একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমি তোমাদেরকে একটু আগে কিন্তু বলেছিলাম যে এখানে দেখো, এই যে দেখো এখানে হি ইজ ভেরি টল, এখানে ভেরি যে আছে, এখানে ভেরিটা যে রয়েছে দেখো একটা জিনিস, ভেরি কিন্তু বোঝাচ্ছে তোমার একজন হি, অর্থাৎ সে খুব, টল মানে কি দাঁড়াচ্ছে লম্বা, ঠিক আছে? এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এখানে যে ভেরিটা রয়েছে এই ভেরিটার মাধ্যমে কিন্তু তার একটা বোঝাচ্ছে যে টল লম্বা, তো লম্বাটা কিন্তু তার একটা গুণ, এই যে লম্বাটা রয়েছে এই লম্বাটা কিন্তু তার একটা গুণ, অর্থাৎ এটা কিন্তু হি যে রয়েছে তাকে কিন্তু করছে না, এটা কিন্তু এই টলকে কিন্তু নির্দেশ করছে। তো ভেরিটা যে রয়েছে এখানে, এই ভেরিটা কিন্তু টলকে নির্দেশ করছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে যে ভেরিটা রয়েছে দেখো, হি আমি আগে বলছি যে দেখো হিকে কিন্তু কখনোই অ্যাডভার্ব কিন্তু মডিফাই করতে পারবে না বা বিশেষণ করতে পারবে না, এই টলকে করেছে, টল মানে লম্বাকে করেছে। তার মানে দেখো যে ভেরি এখানে রয়েছে, হি ইজ ভেরি টল, ঠিক আছে? তো যেহেতু টল, এই টলটা কিন্তু মূলত তোমার অ্যাডজেক্টিভ একটা, ঠিক আছে? এই টলটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে দেখো যে ভেরি বলেছে, তো ভেরির মাধ্যমে কিন্তু এটা অ্যাডভার্ব হয়ে গেছে, এটা কিন্তু অ্যাডভার্ব হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যেহেতু এখানে টল, সে লম্বা, তো সে যে লম্বা আমরা আগে পড়েছি যে তোমার প্রনাউনের ক্ষেত্রে, দুঃখিত, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নাউন বা প্রনাউনের দুষ্গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়, তাদেরকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। তো এখানে যেহেতু হি ইজ ভেরি টল বলা হয়েছে, তো সে লম্বা, তো আমরা আগে পড়েছি যে ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে নির্দেশ করে বা মডিফাই করে। যেহেতু এখানে টলটা লম্বা, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ মানে গুণ বলতে পারো তুমি, দুঃখিত, অ্যাডজেক্টিভ একটা গুণ বলতে পারো টল। তো যেহেতু এই গুণটাকে তোমার মডিফাই করছে বা নির্দেশ করছে এই ভেরির মাধ্যমে, তার মাধ্যমে আমরা বলতে পারি যে এখানে কিন্তু এটা একটা, ভেরিটাই হলো কিন্তু এখানে একটা অ্যাডভার্ব। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে আমরা দেখি ইবা ইজ এ ভেরি গুড গার্ল, হিবা ইজ এ ভেরি গুড গার্ল, এটাও দেখো ভালো করে, ইভা ইজ এ ভেরি গুড গার্ল, ঠিক আছে?
এখানে দেখো আমরা যদি এটা একটু লক্ষ্য করি, এখানে ইভা কিন্তু খুবই ভালো একজন মেয়ে, এটা কিন্তু এখানে বুঝাচ্ছে। কিন্তু আমরা যদি এখানে একটা লক্ষ্য করি, এই যে গুডটা রয়েছে, এই গুডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই গুডটা কি একটা অ্যাডজেক্টিভ, কারণ ইভা গুড মানে ভালো। আমরা পড়েছিলাম একটু আগে যে অ্যাডজেক্টিভের মাধ্যমে গুণ সংখ্যা, তো এখানে গুণ প্রকাশ পেয়েছে, ইভা একজন ভালো মেয়ে। তো ইভা যে গুড রয়েছে, আমরা আবারও দেখাচ্ছি যে অ্যাডভার্বের কাজে হলো যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বকে মডিফাই করে বা নির্দেশ করে। যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ এসেছে, গুণ এসেছে ভেরি, তো মডিফাইটা কিভাবে করছে দেখো, ভেরির বলে কিন্তু অর্থাৎ খুবই ভালো মেয়ে। তো ভেরির মাধ্যমে কিন্তু এই গুডটাকে আরো বিশেষিত করছে, বিশ্লেষণ করছে, ঠিক আছে, বুঝাচ্ছে যে খুবই ভালো। তার মানে কি আমরা এই যে ভেরিটা রয়েছে, এই ভেরিটাকে কিন্তু বলতে পারি যে একটি অ্যাডভার্ব। এই ভেরিটাকে আমরা বলতে পারি কি অ্যাডভার্ব। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখি, শি সিংস ভেরি বিউটিফুল। শি সিংস ভেরি বিউটিফুল, সে সুন্দর গান গায়, ঠিক আছে। শি সিংস ভেরি বিউটিফুল, সে সুন্দর গান গায়। এখানে যদি একটা জিনিস লক্ষ্য করি, দেখো এখানে ভালো করে বুঝবা, কারণ অ্যাডভার্বটা নিয়ে তোমরা অনেকে কিন্তু একটা গুলমাল করে দাও, আমি আগে বলেছি, তাই কিন্তু অ্যাডভার্বটা নিয়ে তোমাদেরকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছি। শি সিংস ভেরি বিউটিফুল। তো দেখো এখানে যদি আমরা একটা জিনিস দেখি, দুঃখিত, বিউটিফুললি এখানে মাথায় রাখতে হবে শি গিভস ভেরি, সে খুব সুন্দর গান গায়, ঠিক আছে। বিউটিফুললি, সে সিংস ভেরি বিউটিফুললি। তো এখানে দেখো যে বিউটিফুললি এটা কিন্তু একটা অ্যাডভার্ব। বিউটিফুললি হলো একটা অ্যাডভার্ব। বিউটিফুললি অ্যাডভার্ব, বিউটিফুল কিন্তু হবে অ্যাডজেক্টিভ, কিন্তু বিউটিফুললি হবে অ্যাডভার্ব। আশা করি এটা তোমরা তফাৎটা বুঝতে পেরেছ। তো ভেরি, তো এটা কিন্তু আমরা যদি একটু দেখি, এখানে দেখো আমরা একটু আগে বলেছিলাম সিংস, ঠিক আছে, সিংস মানে গান, শি সিংস ভেরিটা কিন্তু এখানে দাঁড়াচ্ছে একটা কিন্তু অ্যাডভার্ব। ভেরিটা কি দাঁড়াচ্ছে একটা অ্যাডভার্ব। গানটা কিভাবে গায়, গানটা কিভাবে গাচ্ছে, ভেরিটা কিন্তু হলো এখানে একটা অ্যাডভার্ব। এবং এই আমি একটু আগে বলেছিলাম যে অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তো বিউটিফুললি যে রয়েছে, এই বিউটিফুললিটা কিন্তু যে ভেরিটা রয়েছে, সেই ভেরিটাকে মডিফাই করছে বা নির্দেশ করছে। তোমরা অনেকে ভাবতা অ্যাডভার্ব আবার কিভাবে অ্যাডভার্বকে মডিফাই করে। তো শি সিংস ভেরি বিউটিফুললি, তো এখানে বিউটিফুললি হচ্ছে অ্যাডভার্ব, এবং এই যে ভেরিটা রয়েছে এটা কিন্তু হবে, এই ভেরিটাও কিন্তু হবে একটা অ্যাডভার্ব। তার মানে কি দেখছো, দুইটা কিন্তু এখানে আমরা অ্যাডভার্ব পাচ্ছি। এখানে বিউটিফুললিও একটা অ্যাডভার্ব, ভেরিও কিন্তু একটা অ্যাডভার্ব। আগে পড়েছে একটা অন্য একটা অ্যাডভার্বকেও কিন্তু মডিফাই করতে পারে। তার মানে কি বুঝতে পারলাম যে বিউটিফুললিও একটা অ্যাডভার্ব, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। আশা করি যে অ্যাডভার্ব নিয়ে আর তোমাদের কোনো প্রবলেম থাকবে না, অ্যাডভার্ব সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা পেতে চলে যাচ্ছি। তারপরে যদি কোনো জায়গায় না বুঝতে পারো, কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। প্রিপজিশন, তো প্রিপজিশনটা আমরা দেখি, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাদেরকে বলবাম প্রিপজিশন। সহজভাবে বুঝো যে প্রিপজিশন কাকে বলে, যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের সাথে, অর্থাৎ কোনো একটা নামের সাথে, তো প্রনাউন তো মূলত নাউনকে নির্দেশ করে, তোমাদেরকে একটু আগে বলেছি যে প্রনাউন মূলত নাউনকে নির্দেশ করে। তো যে ওয়ার্ড কোনো নাউন বা প্রনাউনের সাথে সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাদেরকে বলবো প্রিপজিশন। তো যেমন দেখো আমরা যদি উদাহরণ দেখি, উদাহরণগুলো দেখলে আমরা বুঝতে পারবো। আর এটা কিন্তু ভালো করে বুঝবা, যে ওয়ার্ড মানে কোনো ওয়ার্ড যদি কোনো নাউন বা প্রনাউনের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে আমরা প্রিপজিশন বলবো। তো উদাহরণটা দেখলে আমাদের সহজ মনে হবে। দেখো দ্য টাইগার ইজ ইন দ্য কেজ, দ্য টাইগার ইজ ইন দ্য কেজ, বাঘটি খাঁচার ভিতর। তো এই যে টাইগার এটা একটা ওয়ার্ড এবং কেজ এটাও একটা ওয়ার্ড, অর্থাৎ এটি কিন্তু দুটো নাম একটা। টাইগার কিসের ভিতরে, একটি খাঁচার ভিতরে, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখো ইজ ইন, এই ইনটা কিন্তু একটা প্রিপজিশন। এই ইনের মাধ্যমে কিন্তু একটা আমরা কিন্তু বুঝতে পারছি যে কোথায় আছে, বাঘটি কিন্তু খাঁচার ভিতরে রয়েছে। তো ইনের মাধ্যমে কিন্তু আমরা দুইটা ওয়ার্ডকে একসাথে যুক্ত করতে পারছি। তার মানে দ্য টাইগার ইজ ইন দ্য কেজ, বাঘটি খাঁচার ভিতর। এটা আশা করি তোমরা বুঝতে পারছো যে বাঘটি কোথায়, সেটা কিন্তু উত্তর হবে খাঁচার ভিতর। তো ইনের মাধ্যমে কিন্তু আমরা দুইটা ওয়ার্ড একসাথে যুক্ত করতে পেরেছি, ঠিক আছে। তারপর দেখি আমরা দ্য বুক ইজ অন দ্য চেয়ার, দ্য বুক ইজ অন দ্য চেয়ার। এখানে দেখো দ্য বুক ইজ অন দ্য চেয়ার, এখানে যে অনটা রয়েছে, অন এটা কিন্তু একটা প্রিপজিশন, এই অনটা কিন্তু একটা প্রিপজিশন, ঠিক আছে।
এই যে অন, এটা হলো একটা প্রিপজিশন। এখন কিভাবে দেখো, দা বুক, বইটি চেয়ারের উপর, এই যে বুকটা রয়েছে এটা একটা নাউন, চেয়ারও একটা নাউন। তো এখানে দুইটা শব্দের সাথে কিন্তু অনের মাধ্যমে যুক্ত হয়েছে। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যখন কোনো কিছুর সাথে লেগে থাকবে কোনো একটা বিষয়, তখন সেটা কিন্তু হবে যে অন থাকবে। অন যেমন দেখো, দ্য বুক অন দ্য টেবল, দ্য বুক অন দ্য টেবল মানে টেবলের সাথে লেগে আছে, ঠিক আছে। তা আমি যদি বলি দ্য বুক অ্যাবাভ দ্য টেবল, অ্যাবাভ শব্দের অর্থ যদি আমরা কখনো বলি, তার মানে বুঝতে হবে যে এটা টেবিলের সাথে লেগে নেই, এটা টেবিল থেকে উপরে রয়েছে, অর্থাৎ এভাবে লেগে নেই, এভাবে আছে, ঠিক আছে। তো আমি ওই জায়গায় যাচ্ছি না, এটা শুধু বললাম। তো এখানে প্রিপজিশন হচ্ছে অন ইন। তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমাদের যে উদাহরণগুলো রয়েছে, যেমন নাউন থেকে অ্যাডজেক্টিভ পর্যন্ত যে দুঃখিত ইন্টারজেকশন পর্যন্ত যে উদাহরণগুলো রয়েছে, সেই প্রত্যেকটা উদাহরণে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইন, অন, ঠিক আছে, ইফ, অর্থাৎ যেগুলো প্রিপজিশন হয়, অফ, এগুলো সব কিছু লিস্ট আকারে নাউন থেকে অ্যাডজেক্টিভ পর্যন্ত দুঃখিত ইন্টারজেকশন পর্যন্ত দেওয়া থাকবে। সেগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো, আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, ইনশাল্লাহ তোমরা দেখে নিবে। তারপরে দেখি কনজাংশন, এটা খুবই সহজ একটা বিষয়। যে ওয়ার্ড দুটি বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে, অর্থাৎ যে ওয়ার্ডের মাধ্যমে দুটি ওয়ার্ডকে বা ততোধিক সেন্টেন্স, একের অধিক সেন্টেন্সকে বা বাক্যকে যুক্ত করে, তাদেরকে আমরা কনজাংশন বলতে পারি। কনজাংশন, ঠিক আছে। যেমন আমরা দেখি রেলওয়ে স্টেশনে যাওয়ার পর, যেমন ময়মনসিংহ জংশন, গৌরীপুর জংশন, হুমায়ুন আহমদের লেখা একটি বইয়ের নাম কিন্তু ছিল ময়মনসিংহ জংশন, ঠিক আছে, মানে যুক্ত করা। তো আমরা উদাহরণ দেখছি, রাজু অ্যান্ড সাজু আর টু ফ্রেন্ড, রাজু এবং সাজু তারা দুই বন্ধু। এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে, এই দেখো এখানে এন্ডের মাধ্যমে কিন্তু আমরা রাজু এবং সাজু দুইটা ওয়ার্ডকে একসাথে যুক্ত করতে পেরেছি। রাজু অ্যান্ড সাজু আর টু ফ্রেন্ড, রাজু এবং, এই এন্ডের বাংলা হচ্ছে কিন্তু এবং, তার মানে কি আমরা যুক্ত করে ফেলেছি দুইটা ওয়ার্ডকে, রাজু এবং সাজু তারা দুইজন ফ্রেন্ড, তার মানে এটা একটা কনজাংশন। বুঝতে পেরেছো? কনজাংশনগুলো কিন্তু সবগুলো ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, যে কোন কোন শব্দগুলো থাকলে আমরা ধরে নিব যেটা কনজাংশন। তারপরে দেখি উই হ্যাভ এ কার বাট দে হ্যাভ, দেখো আমরা এটার কাগজটা এখানে রয়েছে, এটা বের করে নেই। আসলে পাচ্ছি না, একটা কাগজ ছিল এখানে, পেয়ে ফেলেছি। দেখো এটা এখানে ছিল না, সে কারণে আমরা লিখতে পারিনি, ঠিক আছে। এখানে একটু আলাদাভাবে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, দেখো উই হ্যাভ এ কার বাট দে হ্যাভ নো কার, ঠিক আছে। উই হ্যাভ এ কার বাট দে হ্যাভ নো কার। তোমরা কি বুঝতে পারছো? এটা কিন্তু মূলত দেখো এখানে যে কাগজটা রয়েছে, এই কাগজের কিন্তু এটা কিন্তু এখানে রয়েছে। দেখো এখানে যদি আমরা দেখি, এটা কিন্তু এটার সাথে, ঠিক আছে। এখানে হচ্ছিল না জায়গায়, সে কারণে আমি অন্য একটা কাগজে লিখেছি উই হ্যাভ এ কার। তো দেখো আমাদের গাড়ি আছে বাট কিন্তু তাদের গাড়ি নেই। এই যে বাটটা রয়েছে, এই বাট কিন্তু একটা কনজাংশন, মানে বাটের মাধ্যমে কিন্তু দুইটা কিন্তু বলতে পারো ভাই বাক্যই কিন্তু এখানে যুক্ত করা হয়েছে। তার মানে কি বাটটা কিন্তু একটা কনজাংশন। উই হ্যাভ এ কার, আমাদের গাড়ি আছে, একটা বাক্য। বাট মানে কিন্তু, দে হ্যাভ নো কার, তাদের গাড়ি নেই। তো দুইটা বাক্যকে কিন্তু এই বাটের মাধ্যমে যুক্ত করে ফেলেছে, এবং এন্ডের মাধ্যমে যুক্ত হতে পারে। তারপরে দেখো আমি আগে বলেছি যে তোমাদের কিন্তু যে যে কোন কোন শব্দগুলো থাকলে প্রিপজিশন বলবো, যেগুলো প্রিপজিশনের উদাহরণ, কনজাংশনের কোন কোনগুলো উদাহরণ থাকবে, অ্যাডজেক্টিভের কোন কোনগুলো উদাহরণ থাকবে, অ্যাডভার্বের কোন কোনগুলো উদাহরণ থাকবে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু এভাবে থাকবে। আমি আশা করতে পারি যে তোমরা বুঝতে পারছো। এগুলো সবগুলোই ডিসক্রিপশনে আমি দিয়ে দিব, যে কোন কোন শব্দগুলো থাকলে কনজাংশন, অ্যাডভার্ব, প্রিপজিশন, ইন্টারজেকশন থাকবে, এগুলোর কিন্তু ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এখানে লিখে দিলে তোমরা হয়তো অনেক বড় হয়ে যাবে। আজকের ক্লাসটা অলরেডি প্রায় অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এটা বলতে পারি যারা একটু কষ্ট সহকারে আমার ক্লাসটি দেখছো, অবশ্যই তোমাদের কিন্তু আর কখনোই পার্টস অফ স্পিচের বেসিক তোমাদের শিখতে হবে না, ঠিক আছে। তো ইন্টারজেকশনটা আমরা দেখবো, যে ইন্টারজেকশন যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক আবেগ, আকস্মিক মানে আমরা অনেকে বুঝি না, যে হঠাৎ করে যে আবেগগুলো প্রকাশ পায় তাকে আমরা আকস্মিক বলতে পারি। তো যে ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক আবেগ অর্থাৎ সুখ দুঃখ ইত্যাদি প্রকাশ পায়, সুখ দুঃখ ইত্যাদি প্রকাশ পায়, তাকে আমরা বলবো কি ইন্টারজেকশন। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ ভালো করে বুঝবা, যে শব্দের মাধ্যমে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ইন্টারজেকশন কাকে বলে, তুমি বলবা যে শব্দের মাধ্যমে বা ওয়ার্ডের মাধ্যমে মনের হঠাৎ করে চলে আসা আবেগ, দুঃখ, কষ্ট প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। তো এখানে উদাহরণ আমরা দুইটা দিয়েছি, দেখি আমরা কি উদাহরণ রয়েছে। এলাস আই এম আনডান, এলাস হাই আই এম আনডান, আমার সর্বনাশ হয়েছে। আনডান শব্দের অর্থ কি? সর্বনাশ। আনডান শব্দের অর্থ কি? সর্বনাশ। তো এলাস হাই আমার সর্বনাশ হয়েছে, ঠিক আছে। তো এলাস আমরা বলি না, বাংলাতে যদি বলি আহ,
আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। তো যে আমরা বললাম এটা কিন্তু একটা ইন্টারজেকশনের উদাহরণ। আমি এইগুলো ইন্টারজেকশনের উদাহরণগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, যে শব্দগুলো থাকলে তোমরা ইন্টারজেকশন ধরে নিবা সেগুলো কিন্তু দেওয়া থাকবে, আমি আগেই তোমাদেরকে বলেছি। তারপরে দেখো এখানে আর একটা উদাহরণ দেওয়া আছে, হোয়াট এ নাইস ফ্লাওয়ার। মানে আমরা বলি না কোনো একটা চমৎকার বিষয় হলে ইস কত সুন্দর, এভাবে আমরা বলি না? তো হোয়াট এ নাইস ফ্লাওয়ার, কি সুন্দর ফুল, হোয়াট এ নাইস ফ্লাওয়ার। এখানে কিন্তু যে রয়েছে এটা কিন্তু একটা ইন্টারজেকশন, আর এখানে এল আছে একটা ইন্টারজেকশন। তো আমি আশা করতে পারি তোমরা যারা এই ক্লাসটি দেখেছো প্রথম থেকে এই পর্যন্ত, মোটামুটি আমি আশা করতে পারি তারা কিন্তু একটা ভালো প্রিপারেশন তোমাদের কিন্তু পার্টস অফ স্পিচ সম্পর্কে হয়ে গেছে। এবং যারা আমার এই ক্লাসটা ভালো করে দেখেছো এবং আমার ডিসক্রিপশন বক্স থেকে যে উদাহরণগুলো আমি দিয়েছি, অর্থাৎ যে শব্দগুলো থাকলে আমরা ধরে নিতে পারবো এটা অ্যাডভার্বের শব্দ, এটা প্রিপোজিশনের শব্দ, কনজাংশনের শব্দ, ইন্টারজেকশনের শব্দ, অ্যাডজেক্টিভের শব্দ। তো এই ডিসক্রিপশনেরগুলো এইগুলো যদি শুধু মুখস্থ করে নিতে পারো, ডিসক্রিপশনেরগুলো যেগুলো থাকবে সেগুলো, আর আমার ক্লাসটা যদি ভালো করে বুঝে থাকো, আর যদি না বুঝে থাকো আবার তুমি ক্লাসটা দেখবা, যতটুকু পারে আমি চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর, ঠিক আছে? তো আমার এই ক্লাসটা ভালো করে বোঝার পর তুমি আমার ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটা যে 8টা প্রকার রয়েছে, 8টা প্রকারের কিন্তু যে শব্দগুলো থাকবে, যে নাউনের শব্দ যেগুলো থাকলে নাউন ধরে নেব, যেগুলো প্রনাউনের উদাহরণ থাকবে, অ্যাডজেক্টিভের থাকবে, ভার্বের থাকবে, অ্যাডভার্বের থাকবে, প্রিপোজিশনের থাকবে, কনজাংশনের থাকবে, সবগুলো যদি তুমি পড়ে নাও এবং আমার ক্লাসটা ভালো করে বোঝো, তোমার কিন্তু এগুলো সব পানি উপরে লিখে দিলাম, এগুলো কি, এই যে পানি কি মানে সহজ, পানির মতো সহজ হয়ে যাবে। তো আজকে আমি দেরি করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। তো নাউন নিয়ে সামনের ক্লাস থাকবে। তো আজকে 8 প্রকার নিয়ে আলোচনা করেছি, সামনের ক্লাসে বেসিক থেকে নাউন ইনশাল্লাহ এক ক্লাসে সামনের দিন শেষ করে দিব নাউন। তো তারপরে ধারাবাহিকভাবে প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন সবগুলো শেষ করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।